বাহুবলী আর বাহুবলী 2 এই দুইটা সিনেমা প্রভাসকে শুধু সুপারস্টারই বানায়নি, তাকে বানিয়েছিল প্যান ইন্ডিয়ান ফিনমিনন। সেই সময় এমন একটা ধারণা তৈরি হয়েছিল যে কোনো মুভিতে প্রভাস থাকা মানেই 700-800 কোটির বক্স অফিস একেবারে গ্যারান্টি। এই আকাশচুম্বী স্টারডামের ফলে প্রভাস একটা সিনেমার জন্য চার্জ করতে শুরু করে 1 থেকে 150 কোটি রুপি। একেবারে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেইড অ্যাক্টর হয়ে গিয়েছিল তখন প্রভাস। কিন্তু প্রশ্ন হলো এমন কি হলো যার কারণে 2026 সালে এসে এই প্রভাসই অডিয়েন্সের কাছে একটা হাসির পাত্র হয়ে উঠল। আজ কেন তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এত ট্রোল করা হয়? সবাই কি হেটার, নাকি এর পেছনে সত্যি বড় কোনো কারণ আছে? আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে একের পর এক ভুল ডিসিশন ধীরে ধীরে প্রভাসের ক্যারিয়ারকে নিয়ে গেছে ধ্বংসের পথে। এটা বোঝার জন্য আমাদের গল্প শুরু করতে হবে 2017 সালের 27শে এপ্রিল থেকে। আপনাদের মধ্যে কতজনের মনে আছে জানি না, কিন্তু ঠিক এই দিনে রিলিজ হয়েছিল প্রভাসের নেক্সট প্রজেক্ট সাহোর প্রথম টিজার। টিজারে খুব বেশি কিছু ছিল না, শুধু একটা স্লোমো জুম আউট, প্রভাসের নতুন লুক আর কয়েকটা ডায়লগ। It's showtime. মুভি রিলিজ তখন অনেক দূরে, তাই এটাকে আসলে বলা যায় একটা অ্যানাউন্সমেন্ট টিজার। কিন্তু একটা বিষয় লক্ষ্য করার মতো, এই টিজারটা রিলিজ করা হয় বাহুবলী 2 রিলিজের একদিন আগে। মানে বুঝতেই পারতেছেন মেকার্সরা বাহুবলীর ক্রেজ আর প্রভাসের নতুন স্টারডমকে পুরোপুরি কাজে লাগাতে চেয়েছিল, এবং এটা কাজও করে। টিজারে খুব বেশি কিছু না দেখানো হলেও প্রভাসের নেক্সট ফিল্মের অ্যানাউন্সমেন্টই মানুষের এক্সাইটমেন্টকে একেবারে আকাশে তুলে দেয়, আর মানুষ নেক্সট প্যান ইন্ডিয়ান অল টাইম ব্লকবাস্টারের অপেক্ষা করতে থাকে। 2 বছর পর ফাইনালি 2019 সালের 30শে আগস্ট রিলিজ হয় সাহো। কিন্তু যত এক্সপেকটেশন ছিল, রিলিজের পর ঠিক ততটাই হতাশ হতে হয়েছে অডিয়েন্সকে। बहुत ही बेकार मूवी है, मतलब मूवी में कुछ भी नहीं है, क्या एक्शन है जो। সাহো ছিল একটা সিনেমা যেটা বাইরে থেকে খুব চকচকে কিন্তু ভেতরে একেবারেই ফাঁপা। कोई सेंस है इस बात की? কনফিউজিং প্লট, দুর্বল স্টোরি, আর তার থেকেও খারাপ স্ক্রিন প্লে। এক কথায় স্টাইল ওভার সাবস্টেন্স এর টেক্সট বুক এক্সাম্পল ছিল সাহো। এমনকি শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টারও মুভিতে কোনো মিনিংফুল কন্ট্রিবিউশন রাখতে পারেনি। সিনেমাটা 400-450 কোটি টাকা আয় করেছিল, কিন্তু 300 কোটির বাজেটের কারণে বক্স অফিসে এটাকে অ্যাভারেজ অ্যাট বেস্ট বলা যায়। আর এখান থেকেই শুরু হয় প্রভাসের প্যান ইন্ডিয়ান ইমেজের প্রথম ফাটল। সাধারণ অডিয়েন্স মুখ ফিরিয়ে নিলেও ডাইহার্ড ফ্যানরা তখনও আশাবাদী পরেরটা নিশ্চয়ই ভালো হবে। আর সেই পরের সিনেমাটা ছিল রাধেশ্যাম। টিজার ট্রেলার দেখে অনেকের মতো আমারও মনে হয়েছিল এটা একটা ভিন্ন ধর্মী লাভ স্টোরি, যার সাথে অ্যাস্ট্রোলজি আর ডেস্টিনি নিয়ে একটা ইন্টারেস্টিং কাহিনী তৈরি হবে। পোটেনশিয়াল ছিল, আইডিয়াও খারাপ না, কিন্তু রিলিজের পর আবারও হতাশ। স্ক্রিন প্লে ছিল ভীষণ বোরিং। মুভি শুরু হওয়ার পর মনে হয় গল্প একেবারেই এগোতেই চায় না। 300 কোটির বাজেটের সিনেমা কোন রকমে 200 কোটিও ছুঁতে পারে না, এবং বছরের বিগেস্ট ফ্লপে পরিণত হয়ে যায়। আমি নিজেও মুভিটা ওটিটিতে দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু মুভিটা এতটাই স্লো আর বোরিং ছিল যে 30 মিনিটের বেশি দেখা এই মুভি আমার পক্ষে সম্ভব হলো না। এই মুভির পর থেকেই মানুষ প্রভাসের স্ক্রিপ্ট সিলেকশন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। অনেকে বলতে শুরু করে প্রভাস শুধুমাত্র রাজামৌলির মতো ভালো ডিরেক্টরের সাথেই কাজ করলে ভালো পারফর্ম করতে পারে, কিন্তু মানুষ তখনও জানতো না অবস্থা আরো কত খারাপ হতে যাচ্ছে। রাধেশ্যামের পরে আসে আদিপুরুষ। রামায়ণের মতো গল্প এত বড় স্কেলে এই প্রথমবার বড় পর্দায় আসতে যাচ্ছিল। ডিরেক্টর ওম রাও, যিনি তানাজির মতো ভালো মুভি দিয়েছেন, ভিএফএক্স হেভি প্রজেক্ট হওয়ার কারণে মুভির বাজেট গিয়ে দাঁড়ায় প্রায় 500 কোটি রুপিতে। 2 অক্টোবর রিলিজ পায় টিজার, আর তারপর যেটা হয় সেটা আপনারা সবাই জানেন। ভিএফএক্স এর মান ছিল একেবারেই আনএক্সেপ্টেবল। বাহুবলীর মতো সিনেমা 200 কোটিতে বানানো গেলে 500 কোটিতে এই আউটপুট মেনে নেওয়া একেবারেই সম্ভব ছিল না। ট্রোলিং এতটাই হচ্ছিল যে মেকাররা বাধ্য হয়ে রিলিজ ডেট 6 মাস পিছিয়ে দেয় ভিএফএক্স ঠিক করার প্রতিশ্রুতি দিয়ে। অডিয়েন্স ভাবলো ঠিক আছে, ভিএফএক্স যাই হোক, গল্পটা অন্তত ভালো হবে। কিন্তু হলে গিয়ে দেখা গেল ভিএফএক্স ইমপ্রুভমেন্ট তো হয়নি, বরং ডিরেকশন, ডায়লগ, সেট ডিজাইন সব মিলিয়ে সিনেমাটা হয়ে গেছে একেবারে অতি অখাদ্য। বিশেষ করে মুভির ডায়লগ, সেটা হয়ে উঠেছিল রীতিমতো মিম মেটেরিয়াল। ये तेरी बुआ का बगीचा है जो हवा खाने चला आया। এই পর্যায়ে এসে প্রভাস এমন জায়গায় পৌঁছে যায় যেখানে তার সিনেমা শুধু খারাপ রিভিউ না, ডাইরেক্ট ট্রোলিং এর শিকার হতে শুরু করে। কিন্তু তখন একটা ভালো সংবাদ ছিল, প্রভাসের কেজিএফ এর ডিরেক্টরের সাথে একটা মুভি আসবে, আর সেটা কেজিএফ এর ইউনিভার্সেরই অংশ হবে। 2023 শেষে সালার রিলিজ পায়, যেখানে একদিকে মুভির কিছু খারাপ দিক ছিল, যেমন ওভার কমপ্লিকেটেড পলিটিক্স, সাধারণ একটা জিনিসকে ওভার ড্রামাটিক ভাবে দেখানো, আর ক্যারেক্টারদের ডায়লগ ডেলিভারিও ছিল অনেক ওভার ড্রামাটিক। মানে কেজিএফ এর ভালো খারাপ সব দিক দিয়ে একটা এক্সট্রিম ভার্সন বলা যায় সালারকে। কিন্তু তারপরেও ওভারঅল ভালো হওয়ার কারণে মুভিটা চলে যায়। মানে কেজিএফ এর মতো
ভালো না হলেও সালার ডেফিনেটলি খারাপ কোনো মুভি না, এবং মুভিটা বক্স অফিসেও 600 কোটির বেশি আয় করে এটাকে একটা হিট ফিল্ম বানিয়ে দেয়। বাহুবলীর পর এই প্রথম প্রভাসের একটা ফিল্ম আসে যেটা অডিয়েন্সদের যেমন ভালো লেগেছে তেমন বক্স অফিসেও ভালো টাকা আয় করেছে। সালারের মোটামুটি একটা সাকসেসের পরে আসে কালকি 2898 AD, যেটা একটা সায়েন্স ফিকশন ফিল্ম হতে যাচ্ছিল আর মুভির বাজেট ছিল 600 কোটি রুপি। এটা তখন ইন্ডিয়ার সবচেয়ে অ্যাম্বিশিয়াস প্রজেক্টের মধ্যে একটা ছিল আর রিলিজের পর মুভিটা সুপার হিট হয়ে যায়। একটা ডিস্টোপিয়ান সাইফাই কাহিনীর সাথে মহাভারতের একটা সংমিশ্রণ মানুষের বেশ ভালো লাগে আর মুভিটা বক্স অফিসে 1000 কোটিরও বেশি কামিয়ে নেয়। যদিও মুভির ফার্স্ট হাফ মানুষের খুব একটা ভালো লাগেনি আর সেটার মূল কারণে ছিল প্রভাসের ক্যারেক্টার। মুভির হিট হওয়ার পেছনে মেইনলি অমিতাভ বচ্চন আর দীপিকার যে মেইন প্লটটা ছিল সেটাকেই দেখানো যায়, কিন্তু তারপরও ইন্ডাস্ট্রিতে যেহেতু মুভি হিরোর নামে চলে তাই সবাই এই মুভির সাকসেসকে প্রভাসের সাকসেস হিসেবেই দেখে। পরপর দুইটা হিট মুভি দেওয়ার পর মনে হচ্ছিল প্রভাসের ক্যারেক্টার ফাইনালি ভালো দিকে যাচ্ছে। এই বিশ্বাস নিয়েই প্রভাসের ফ্যানরা তার নেক্সট ফিল্ম দ্য রাজা সাহেবের দিকে তাকিয়েছিল, যেটা রিলিজ হয় এই বছরের জানুয়ারির 9 তারিখে, আর মানুষকে হলে গিয়ে আবারও হতাশ হতে হয়। এই মুভিটা আসলে বাহুবলীর পর প্রভাসের যত মুভি এসেছে তার সবগুলোর চেয়েও খারাপ। সিরিয়াসলি এই মুভি দেখলে আপনার আদিপুরুষকে একটা মাস্টারপিস সিনেমা মনে হবে। এই মুভিটা আসলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাই সম্ভব না। হরর কমেডির মধ্যে না তো হরর ভালো হয়েছে না কমেডি, খুবই ওভার দ্য টপ আর আউটডেটেড কমেডি। এই 2026 সালে এসেও যে এই ধরনের মুভি মানুষ বানায় সেটা আসলে হাস্যকর। আমি ভিডিও শুরুতে একটা প্রশ্নের উত্তর খুঁজতে চেয়েছিলাম, যেটা হলো প্রভাসের আকাশচুম্বী পপুলারিটি থেকে আজ কেন সে হাসির পাত্র হয়ে উঠলো। আমার মনে হয় এই ভিডিও দেখার পর আপনি সেটা বেশ ভালোভাবেই বুঝে গিয়েছেন। তার নিজের এরকম মুভি চয়েসের কারণেই কিন্তু সে আজ এই পর্যায়ে এসেছে। শুধু তাই না, তার যে অ্যাক্টিং সেটা মনে হয় খুব একটা লেজিনেস তার অ্যাক্টিং এর মধ্যে আমরা লক্ষ্য করি। সে আর কি খুব বেশি এনার্জেটিক না, যেটা সালারের মতো মুভির জন্য ঠিক আছে, কিন্তু সেই একই রকম ক্যারেক্টার তো সব মুভিতে করলে হবে না। আর আপনারা যদি তুফান মুভির শেষে আসলে কি হয়েছিল সেটা জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করে দেখে আসুন। এরকম ভিডিও আরো দেখতে চাইলে সিনেম্যাক্স চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।